নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের 4র্থ পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পর্বগুলি আপনারা অনায়াসেই শুনতে পারেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস হাঁসুলি বাকের উপকথা পর্ব 4। করালির চোখ জ্বলে উঠল। জাঙ্গলের মাইতো ঘোষকে দেখলে যত তার ভয় লাগে, মনে মনে তত তার ক্ষোভ জেগে ওঠে। চন্দনপুরের কারখানায় কাজ করার জন্য তার মনে যত অহংকার, তার অজ্ঞাত কোনো গোপন মনে তার চেয়েও বেশি বেদনাও জমে আছে। ওই চন্দনপুরের কারখানায় তাড়িয়ে নিয়ে গেছেন এই মাইতো ঘোষ। ওই সঙ্গে জড়িয়ে আছে তার মায়ের ইতিহাস। লজ্জা এই হাঁসুলিবাগের আলো আঁধারিতে কম, কিন্তু তবুও মায়ের লজ্জাই সবচেয়ে বড় লজ্জা। তার সঙ্গে আরও আছে মা হারানোর বেদনা, আর আছে এই বাঁশবাতি ছেড়ে যাওয়ার প্রথম দিনের বেদনা স্মৃতি। সেসব অনেক পুরনো কথা। হাঁসুলিবাকের উপকথার একটা টুকরো গল্প, গোটা পাঁচালির মধ্যে কয়েকটা ছড়া। সে ছড়া বলতে বনোয়ারির মতো মাতব্বরেরাও লজ্জা পায়। ছোড়ারা আনাচে কানাচে বলে, মেয়েরা বলে নিজেদের মধ্যে। রঙের কথা উঠলে ফিস ফাঁস করে, কেবল চিৎকার করে বলে সুচাঁদ। সে বলে, তার আবার লাজ কিসের? বলে যে সেই বেগুনে কেনে খাড়া, না বংশাবলীর ধারা, এই তো কাহারদের পুরুষে পুরুষে চলে আসছে। তারা অকপটপে বলে এই কাহিনী। করালি তখন ছেলে মানুষ। বাপ মারা গিয়েছিল 3 বছর বয়সে। 5 বছর বয়স যখন তার, তখন তাকে ফেলে তার মা পালিয়ে যায় ওই চন্দনপুরে স্টেশনের একজন লোকের সঙ্গে। তখন ওই রেল লাইন তৈরি হচ্ছে। দেশ দেশান্তর থেকে লোক এসে লাইন বসাচ্ছে। কোপাইয়ের ওপরে পুল তৈরি হচ্ছে, যেন এক মস্ত ব্যাপার করে তুলেছে। হাঁসুলিবাগের মেয়েরা খাটতে যেত চন্দনপুরের বাড়িঘর তৈরির কাজে। রেল লাইনের ওই মস্ত ব্যাপারে যাওয়া ছিল তাদের বারণ। বনোয়ারি তখন মাতব্বর, বারণ করেছিল সেই। ওখানে গেলে জাত যায়, ধরম থাকে না। চাষ করে খায় যারা, তারা ওই কারখানায় বাতাস গায়ে লাগলে তাদের মঙ্গল হয় না। ওই বাতাস, ওই ঘেরান অর্থাৎ ঘ্রাণ সহ্য করতে পারেন না চাষির লক্ষ্মী। যাক সে কথা। করালির মা বিধবা হয়ে চন্দনপুরে বাবুদের বাড়ি মজুরানি খাটতে গিয়ে পয়সার লোভী স্টেশনে কারখানায় লোকেদের সঙ্গে গুপ্ত যোগাযোগ পায়। তারপর একদিন সন্তানের মায়া পরিত্যাগ করে চলে গেল কোথায়? কেই বা খোঁজ করবে, আর খোঁজ করেই বা কি হবে? করালি কাঁদতে লাগলো। তবে হাঁসুলিবাকে এটা কোনো নতুন ব্যাপার না। এমন অনেক ঘটে। অনেক ছেলে কাঁদে, আত্মীয় স্বজন টেনে নেয় কাছে। আত্মীয় স্বজন না থাকলে মাতব্বর নেয় টেনে। অনাদরের মধ্যেই কোনো রকমে বড় হয়। 10-12 বছর বয়স হলেই আর ভাবনা থাকে না। সে তখন সক্ষম হয়ে ওঠে, নিজের অন্ন বসত নিজেই জোগাড় করে। জঙ্গলে সদগোপের বাড়িতে ভাত কাপড় আর মাসিক 4 আনা মাইনে বাঁধা। গরুর রাখালি কর্মে ঢুকে পড়ে। করালির 3 কুলে থাকার মধ্যে ছিল ওই এক পিসি, ওই নসুর মা। সেই করালিকে টেনে নিলে লোকে করালিকে বলতো ভুতুরে ছেলে। করালি খুঁজে বেড়াতো তার মাকে, খুঁজতে যেত মহিষ নড়ির বিলে, খুঁজত কোপাইয়ের তীরের বনে বনে, দুইয়ের ধারে, শিমুল গাছের তলায়, ওই বাবা ঠাকুর তলায়। কোনো দিন চলে যেত চন্দনপুরের আলপথ ধরে মাঝপথ পর্যন্ত, কান্ত মামা বলে। তারপর কোনো খেলা আবিষ্কার করে তাই নিয়ে মত্ত হয়ে পড়ত, অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। বাবা ঠাকুর তলায় বসে বসে সে দেখত বেলগাছে পিঁপড়ের শাড়ি, গোড়ার উইয়ের ঢিপি, বেলগাছ ঢাকা অপরাজিতার লতা থেকে পারত ফুল,
কাহারেরা যেদিন বাবা ঠাকুরের থানে পুজো দিত, সেদিন পুজোর পরে সে সেখানে যেত, ভোগ দেওয়া বাতাসা পাটলি কুড়িয়ে খেত। পিঁপড়েদের সঙ্গে যুদ্ধ করতে হতো, উড়ে দুধ রেখে আসত কাহারেরা, সেটুকু খেত। ওই দহের শিমুলতলায় বসে সে দেখত ঝাঁকবন্দি টিয়া পাখির খেলা। লেজ নাড়িয়ে তারা উড়ত, রাঙা ঠোঁটে বয়ে আনত ধানের শীষ। কতদিন লড়াই করত তারা ছানা আক্রমণকারী সাপের সঙ্গে। করালি সাহায্য করত টিয়া পাখিদের। সে ঢিল ছুঁড়ে মারত, সাপটাকে বিব্রত করত। দু একটা সাপকে ঢেলা মেরে নিচে ফেলে দিয়েছে। অর্থাৎ সেই সময় যখন খেলার নেশা ছুটত, তখন সে আবার মাকে খুঁজত। ক্রমে ক্রমে বয়স বাড়ল, মায়ের ইতিহাসের লজ্জা তাকে স্পর্শ করল। তখন মাকে খোঁজা ছাড়লে সে। তখন একদিন 12 বছর বয়স হতেই বনোয়ারি তাকে রাখালি কর্মে ঢুকিয়ে দিলে ঘোষ মহাশয়দের বাড়ি। গরু চড়াতো, গোবর কুড়াতো, ফরমাস খাটত। মধ্যে মধ্যে মেজ ঘোষকে স্টেশনের গাড়িতে চড়িয়ে দিলে প্রতিবারই মেজ ঘোষ তাকে একটি করে আনিয়ে দিত। করালির ভারী ভালো লাগতো মাইতো অর্থাৎ মেজ ঘোষকে। ভয়ও লাগতো তেমনই। এমন যার বাস্ক বিছানা, এন যার সাজ পোশাক, যে লোক এমন করে অবহেলায় ফেলে দিতে পারে একটি আনি। সে লোক রেলগাড়িতে চড়ে, দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, তাকে কাহারদের যত ভালো লাগে তত ভয় লাগে। হঠাৎ একদিন এই ভালো লাগাটা বিষ হয়ে উঠল। ঘোষ তাকে জুতোর বাড়ি মারলেন। ঘাড়ে ধরে তার মাথাটা নুইয়ে ধরলে বনোয়ারি, আর মেজ ঘোষ মারলেন পিঠে চটাচট চটি জুতোর বাটি। ব্যাপারটা ঘটেছিল এই, মেজ ঘোষের এক খদ্দের পাঠিয়েছিল এক ঝুড়ি খাস আম। সেই আমের ঝুড়ি করালি আনতে গিয়েছিল চন্দনপুর স্টেশন থেকে। মাস্টার মশাই মতো এমন ভালো লোক আর হয় না। এত জিনিস আছে স্টেশনে, রাজ্যের সামগ্রী, সব মাস্টারই তার থেকে কিছু না কিছু নিয়ে থাকে। কিন্তু সে মাস্টার কখনো কারোর জিনিসে হাত দিতেন না, শুধু মালের রসিদ পিছু তার যে পার্বণটি পাওয়া সেইটি নিতেন। ঘোষের আমের ছুরি বেশ করে চট দিয়ে মুড়ে সেলাই করা ছিল, কিন্তু উৎকৃষ্ট জাতের ল্যাংড়া আমের সুগন্ধে মালের ঘরখানা একেবারে ময়ময় করে উঠেছিল। ডুবলি সে গন্ধে মানুষের নাক থেকে বুক পর্যন্ত ভরে উঠেছিল। জিভের তলা থেকে জল বেরিয়ে মুখটাকে সপ্পে সরস করে তুলেছিল। মাস্টারের একটা ছোট্ট মেয়ে সে গন্ধে লুব্ধ হয়ে আম খাওয়ার জন্য বায়না ধরে শেষ পর্যন্ত কান্না জুড়ে দিয়েছিল। মাস্টার তবু একটি আমও বের করেননি, কিন্তু করালি থাকতে পারেনি। সে নিজে দুটি আম বার করে মেয়েটির হাতে দিয়েছিল, বলেছিল, আমার মুনিব তেমন লয় মাস্টার মশাই। তারপর স্টেশন থেকে বেরিয়ে আসতেই জমাদার ধরেছিল করালিকে। সে দুটো আম না নিয়ে ছাড়লে না। শুধু ছাড়লে না নয়, পকেট থেকে ছুরি বার করে একটি আম কেটে খেয়ে আমের প্রশংসায় শতমুখ হয়ে এক চাকা আম করালিকে আস্বাদন করিয়ে তবে ছাড়লে। তাই তার অপরাধ। 4টে আম কম বেশিতে ঘোষ করালিকে ধরতে পারত না, ধরলে করালির হাতের ও মুখের গন্ধ থেকে। আমের ছুরিটা মেজ ঘোষী ধরে তার মাথা থেকে নামাচ্ছিল। নামিয়েই সে করালির ডান হাতখানা খপ করে ধরে নাকের কাছে টেনে নিয়ে বললে, তারপর বনোয়ারিকে ডেকে বলল, মুখটা শক্ত বনোয়ারি। হারামজাদা ঝুড়ি থেকে আম বের করে খেয়েছে পথে। বনোয়ারি লজ্জায় মাথা হেঁট করে রইল প্রথমটা। এই লজ্জা সে রাখবে কোথায়? করালি তার জাতগাতের ছেলে, সেই তাকে এনেই এ বাড়িতে চাকরি করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, সে মাতব্বর, সেই পাড়ার ছেলে করালি। প্রজার পাপ জমিদার রাজাকে আরসায়, সেই জন্যই তো জমিদার রাজার প্রজাকে শাসনের অধিকার। সমাজের পাপ মণ্ডলকে মাতব্বরকে আশায়, সেই জন্যেই মণ্ডল মাতব্বরের কাজ হলো অধর্মের পথে পুরুষ মেয়েকে যেতে নিবারণ করা। ছি ছি ছি, দেবতা আছেন, ব্রাহ্মণ আছেন, বাড়ির মালিক আছেন, তারা তো তোর মনিব, তারা খেয়ে তবে না তোকে প্রসাদ দেবেন। বনোয়ারির ইচ্ছে হয়েছিল একটা লোহার শিক আগুনে পুড়িয়ে তার জিভে হ্যাকা দেয়, কিন্তু মেজ ঘোষ নিজেই তাকে সাজা দিলেন। তাকে বললেন, বেটার ঘাড় ধরে মাটিতে মাথাটা নুইয়ে ধর। তাই ধরলে বনোয়ারি।
মেজ ঘোষ নিজের পায়ের চুটি খুলে পেচ্চণ্ড পেহার দিলেন এবং করালিকে তাড়িয়ে দিলেন মেজবাবু। মাইনে কিছু পাওনা ছিল, সেও দিলেন না। কথাটা কানে গিয়েছিল স্টেশন মাস্টারের। তিনি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেলেন এবং তিনি করালিকে ডেকে দিলেন স্টেশনের গোদামে কুলির কাজ। কিন্তু ছোট স্টেশনে কাজে উপার্জন নাই। কাইক্লেসে একটা লোকের পেট চলে, তাই লাইন ইন্সপেক্টরকে বলে শেষে ঢুকিয়ে দিলেন কুলি গ্যাংয়ের মধ্যে। সেই জন্যেই না করালি আজ এই করালি, এবং এই সবের জন্যেই সে অন্য 10 জনের মতো বনোয়ারিকে খাতির করতে চায় না এবং ঘোষবাড়ির ছায়াও মারাতে চায় না। হোক না কেন এসব অনেক দিনের কথা, এবং 10 বিচার করে বলুক না কেন অন্যায় তারই, তবু করালি সে কথা ভুলতে পারে না এবং অন্যায় তার বলে মানতেও পারে না। মেজ ঘোষকে দেখে করালির চোখ দুটো জ্বলে উঠল প্রথমে, কিন্তু পরক্ষণেই মনটা নিচে উঠল। বনোয়ারি তার ঘাড় ধরেছিল, মেজ ঘোষ তাকে মেরেছিল, আজ বনোয়ারি তাকে তারিফ করছে। মেজবাবু এসেছে তার মরা সাপটা দেখতে। মেজ ঘোষ কি বলে, কীরকমভাবে তার দিকে চেয়ে প্রশংসার ভরা দৃষ্টিতে সে আজ একবার দেখবে। উঠোনে নেমে সে সত্যি বুক ফুলিয়ে দাঁড়াল। ঘোষ দাঁড়িয়েছিলেন সাপটার কাছেই। বনোয়ারির সামনে ভিড় সরিয়ে এগিয়ে গিয়ে প্রণাম করল। করালি কিন্তু এগিয়ে এলো না, প্রণামও করলে না। সে লটবরের সঙ্গে কি একটা কথা নিয়ে হাসাহাসি শুরু করে দিলে। বনোয়ারি বার কয়েক চোখের ইশারায় তাকে এগিয়ে এসে ঘোষ মহাশয়ের চরণে দণ্ডবত করতে ইঙ্গিত করলে। করালি দেখলে, কিন্তু দেখেও যেন দেখতে পেলে না, এইভাবেই দাঁড়িয়ে রইল। কান কিন্তু তার খুব সজাগ ছিল, কে কি বলছে তার প্রতিটা কথা সে শুনছিল। অধীরভাবে প্রতীক্ষা করছিল মেজ ঘোষের মুখে কি কথা বার হয় এইটুকু শোনবার জন্য। সকলেই খুব বিস্ময় প্রকাশ করলে, করালির বীরত্বে তারিফ করলে, কিন্তু কিছুক্ষণ দেখে শুনে একটু হেসে মেজ ঘোষ বললেন, না খুব বড় না, এর চেয়ে অনেক বড় পাহাড়ে চিতি চিড়িয়াখানাতেই আছে। আসামের জঙ্গলে তো কথাই নাই, সেখানে এত বড় সাপ আছে যে বাঘের সঙ্গে লড়াই হলে বাঘ মেরে ফেলে। রেল লাইনের ওপর যদি কোনো ট্রেন যাবার সময় পড়ে তো ট্রেন আটকে যায়। বনোয়ারি সাই দিলে কথাটাই, বললে আগে হ্যাঁ, মাঝারি সাপ। করালি এবার ঐধত্যভাবেই এগিয়ে এলো। সাপটাকে এখন এখান থেকে তুলে নিয়ে যাবে, সে নিয়ে যাবে চন্দনপুর স্টেশনে। সেখানে বাবুদের দেখাবে, সাহেবকে দেখাবে, তাদের কাছে ঘোষের দাম কানাকড়ি। জঙ্গলের একজন ভদ্রলোকের ছেলে বললে, কিন্তু এ তো পাহাড়ের চিতি নয়, এ তো চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া এত বড় কিন্তু কেউ কখনো দেখেনি, আর সাপও ভীষণ সাপ। ঘোষ একটু হেসে বললেন, জাত ওই একই হে, চিতির জাত। তারপর করালির দিকে চেয়ে দেখে বললেন, জোয়ান তো হয়েছিস বেশ, বুদ্ধি একটু ধার আছে মনে হচ্ছে। কি করিস এখন? করালি বেশ মাথা উঁচু করে গম্ভীরভাবে জবাব দিতে চেষ্টা করলে, লাইনে কুলি গ্যাংয়ে কাজ করি। কিন্তু আশ্চর্যের কথা, গম্ভীর আওয়াজ তার গলা দিয়ে একেবারেই বার হলো না। উত্তর দিতে গিয়ে বার দুই ঢোক গিলে সে চুপ করে রইল, বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। উত্তর দিলে বনোয়ারি, বললে, এ এখন লাইনের কুলি খাটে। ও আচ্ছা, তাহলে তো অনেক দূর এগিয়েছিস রে। আর কি করছিস, রাত্রে চুরি? যে রকম শরীরটা বেঁধেছে আর বুদ্ধিতে যেমন বড়শির বাঁকা ধার, তাতে তো তোর বিদ্যেটা পণ্ডিত হতে পারবি। করালির শরীরটা ঝিমঝিম করতে লাগলো, মাথা হেট করে রইল সে। কথা বলার ভঙ্গিটাই এমনই, মেজ ঘোষের চেয়ে সকলেই মুখ টিপে হাসতে লাগলো। বনোয়ারি হেসে বললে, আগে না, চুরি চুরি করে না, সেসব আমার আমলে হবার জো নাই কাহার পাড়ায়। সে যিনি করবেন তাকে গা থেকে উঠে যেতে হবে। তবে করালি বজ্জাত খুব, যত বজ্জাত তত ফিচলেমি বুদ্ধি। মেজ ঘোষ হাসতে হাসতে বললেন, তাহলে চোর হওয়া ওর অনিবার্য। যদি চোর না হয় তবে 1 নম্বরে লোচ্চা হবে, এই আমি বলে দিলাম বনোয়ারি। তারপর পকেট থেকে একটা চামড়ার বাহারে মানিব্যাগ বার করে একটা সিকি ছুরি দিয়ে বললেন, নে। সঙ্গে সঙ্গে মেজ ঘোষ সমস্ত লোকের কাছে আশ্চর্য রকমের সম্ভ্রান্ত হয়ে উঠলেন। তারপর বললেন, উঠিয়ে নিয়ে যা, ওটা গন্ধ উঠছে এর মধ্যে।
সকলে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো কথাটা শুনে। গন্ধ উঠছে নাকি? গন্ধ? বনোয়ারি নিঃশ্বাস টানলে জোরে জোরে। করালি একটা রুদ্ধ অথবা ক্ষুব্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলেও সিকিটাকে উপেক্ষা করলে না। সিকিটা নিয়ে কোচরে গুজে সঙ্গীদের বললে, লে তো, নিয়ে যাব চন্দনপুর স্টেশন, তোল। আজ এই মুহূর্তটিকে আবার করালির আক্ষেপ হলো নসু দিদি নাই। সে থাকলে জবাব দিতে পারত ঘোষকে। সে থাকলে কোমরে কাপড় বেঁধে মেজো ঘোষকে দেখে মাথায় একটু ঘোমটা দিয়েও ঘোষের কথাই উত্তর না দিয়ে ছাড়ত না। ঘোষ বললে, না খুব বড় না। নসু সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে জবাব দিত, হেই মা গো, তবে তবে বড় আর কাকে বলে? ঘোষ বললে, আসাম না কোথাকার জঙ্গলে পাহাড়ে চিঠির কথা। নসু হাত নেড়ে বলতো, গোকরা কোথা পাবো বাবা, আমাদের এই হেলেই গোকরা। আসাম না বেলাত কোথাকার কথা বলছো? সেথাকার অজগর সেখানেই থাকুক, আমাদের এই অজগর ওই আমাদের খুব বড়। লঙ্কায় বলে সোনা সস্তা, সেখানকার লোকের সর্বঙ্গে সোনা। আমাদের দেশে কাঁচের চুড়ি, রূপদস্তার চুড়ি, সোনার চুড়ি, আরও না জানি কত ছড়া কাটতো। করালির বারবার মনে হলো নসুবালার কথা। আজ নাই নসু দিদি, থাকলে বড় ভালো হতো। এত বড় একটা কীর্তির গৌরব উৎসাহ ম্লান করে দিল মেজ ঘোষ। ঘোষ চোখের অন্তরাল হতে তবে তার সাহস খানিকটা ফিরে এলো। সেই মাথলাকে ধমক দিয়ে বললে, কিরে, কথা কানে যায় না? লয়, লে তোল। সাপটাকে বয়ে নিয়ে যাবার বাঁশের একদিকে কাঁধ দিয়েছিল মাথলা, অন্যদিকে লটা অর্থাৎ নটা মানে নটবর। ঘোষ বাড়ি থেকে চলে গেলে কেচড় থেকে সিকিটা বার করে করালি বললে, দেখ দিনি, রেশিটাকে আবার চলবে তো? মেকি ফেকি লয় তো? মাতলা এবং নটবর সাপটাকে বসে ঝুলিয়ে বয়ে নিয়ে যাবে। তাদেরই বললে সে। তারা কেউ বলবার আগেই এগিয়ে এলো নিমতেলে পানু। বললে, কই দে দেখি। দেখে বললে না চলবে না। ভালোই বটে, তাছাড়া মাইতো ঘোষ মহাশয়ের বেগের শিখি। নতুন চকচকে ছাড়া রাখেনি না তিনি টাকা পয়সা। করালি বললে, হু। পানু বললে, আমাকে সেবার পয়সা দেবার তরে বেগটা ঢাললে তক্তপোষের ওপর, একেবারে সোনার পয়সার মতো চকচকে লাল বর্ণ পয়সা, সে এই এত। পানু তাদের সঙ্গে নিলে বেহারার মতো। সেও যাবে চন্দনপুর ওদের সঙ্গে। চন্দনপুরে যে অনেক পয়সা মিলবে তাতে সন্দেহ নয়। করালি তাতে আপত্তি করে নাই। আসুক বেটা পুঁচু। পানুই ছিল দিলে একটা কাঁধ। অজগর চললেন চন্দনপুর। কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করালি দূরে দাঁড়িয়ে পানুর গালে ঠাস করে এক চর বসিয়ে দিলে আচমকা। শালা কানার মতো চলছে যে বড়, কানার মতো চলছে যে, পায়ে পায়ে টক্কর দিলে যে বড়, আমাদের আর চোখে দেখতে পাও না না? সালো, সোনার পয়সার মতো চকচকে লালবর্ণ, সালে যাও না কেন? ওইখানে যাও না, আমার সাথে কি বটে তোমার? মাতলা বললে, ঠিক বলেছে করালি, আজ আমাদের সাথে কি বটে হে তোমার? মুরুদ্দির কাছে তো 7খান করে লাগাও তুমি, আজ কি বটে আমাদের সাথে? নটবর তাকে সাবধান করে দিলে, এই এই চুপ কর, মুরুদ্দি আসছে কিনা দেখ আবার। ওদের দুজনের ঘাড় ফেরাবার উপায় ছিল না। একে আলপথ, তার উপর কাঁধে সাপ ঝুলোনো বাস। মাতলা তবু ঘাড় ফিরিয়ে দেখে বললে, না, কই আসে নাই সে। করালি বললে, তার বিদ্যা সমর্থ, হিন্দিতে যে আয়েঙ্গা সে আয়েঙ্গা, হাম কি আর কর্তা নেহি হে। তারপর হঠাৎ বললে, কাহারদের ছেলে পালকি বাবার হক ধ না কেনে সালারা, হাক ধক কেনে? কথাটা ভারী মনে লাগলো মাতলাদের। মরা সাপটাকে পালকির আরোহী ধরে নিয়ে তারা হাত দুলিয়ে হাক ধরলে, হো প্লে প্লো হি। হঠাৎ পেছন থেকে বনোয়ারি মোটা গলার হক তারা শুনতে পেলে, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। থেমে গেল সকলে। থেমে যেতে হলো, পা আর উঠল না। শুধু করালি উঠিল অধীর হয়ে। এই কি কাণ্ড, এ কি জুলুম! বনোয়ারি মুখটা হয়ে উঠেছে হাড়ির মতো। সে এসে দাঁড়ালো, বললে, ফিরে আয়। ফিরব কেনে? দাহ করতে হবে। সে এত আত্মে করব বলেছি না, এখনই দাহ হবে। গোটা কাহারপাড়াকে চান করতে হবে। তারপর হঠাৎ আক্ষেপ ভরা আক্রোশ ভরা কণ্ঠে সে বলে উঠল, তুই গায়ের সর্বনাশ করবি রে, তুই সব অনর্থের মূল। করালি স্তম্ভিত হয়ে গেল।
বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বললে, ফিরে আয়, যা করছি তার বিধিবিধান করতে হবে। করালি বললে, না, ওঠা রে সব, ওঠা। কিন্তু কেউ ওঠাতে সাহস করে না, দাঁড়িয়ে রইল মাটির পুতুলের মতো। করালি আবার বলে উঠল, শুনছিস, ওঠা। কেউ যেন শুনতেই পাচ্ছে না। বনোয়ারি বললে, মুখ দিয়ে রক্ত উঠে যদি মরতে না চাস তবে ফেরা। এবার সাপ উঠল, চলল সকলে সাপ কাঁধে করে বাঁশবাদি ফিরল না শুধু করালি, সে হনহন করে চলতে শুরু করলে চন্দনপুরের দিকে। বনোয়ারি ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ফিরল। কাহারপাড়ার আদ্যিকালের যত বিধান সুচাঁদের কাছে, সেই বিধানই চিরদিন বলবতী হয়েছে এখানে, আজও হলো। মেজ ঘোষকে বিদেয় করে বনোয়ারি বাড়ি ফিরে দেখলে সুচাঁদ বসে আছে। সুচাঁদ পাখির সঙ্গে ঝগড়াই করেই এসেছে। পাখিকে বলে এসেছে, এ বাড়িতে যদি আর ফিরবি, তোর মায়ের গতরের রোজগারের রণ যদি খায় তবে আমার জাত নেই, আমি বেজাত, আমি বনোয়ারির বাড়িতে থাকবো। বনোয়ারি সম্মান করতে জানে, সে বললে, বেশ তো পিসি, ছেলেকালে অনেক দৈর্ঘ্য তুমি দিয়েছ আমাকে, তুমি থাকবে সে তোমার ভাগ্যি আমার গো। কি হলো কি বলো? সুচাঁদ সবিস্তারে সমস্ত বর্ণনা করে বললে বনোয়ারি, যদি উনি কর্তার বাহন না হন কিংবা মনসার বেটি না হন তো আমি কি বলছি। বনোয়ারি কাহারপাড়ার মাতব্বরের দৃষ্টি যেন অতক্ষণ ঘুমিয়েছিল, এবার জেগে উঠল। খুশিও হলো সে, অত্যন্ত খুশি হলো। মনের মধ্যে সাপ মারার যে স্মৃতির বেদনা যেন ঘন হয়ে উঠেছে। সে পিসির পায়ের ধুলো নিলে, পিসি আশীর্বাদ করলে, ছেড়ায়ু হও বাবা, আমার মাথা চুলের মতো তোর পেরোমায়ু হোক। তারপর কাপড়ের খুঁট দিয়ে চোখ মিছে বললে, আহা, আগুনে দগ্ধে গিয়েছে মা আমার, তবু কি বনের বাহার, কি গরম, আহা সর্বনাশ করে দিলে বাবা। বনোয়ারির সঙ্গে সঙ্গে প্রতিবিধানের জন্যই বেশি আবেগ আল্লুত হয়ে উঠেছে। প্রতিবিধান বাবা ঠাকুরের পূজা, মদে মাংসে ঢাকে ঢোলে আতবি চিনিতে সব অস্তরে সিঁদুরের পূজা, সকল কর্মের উপর হলো তার মাতব্বরের দায়িত্ব। গ্রামের ভালো আগে তাকে দেখতে হবে। হে বাবা কর্তা, গ্রামের মঙ্গল করো তুমি, সাজা দিতে হয় যে দোষ করেছে তাকে দাও। করালিকে কিন্তু শাসন করা দরকার হয়েছে, বড়ই বুদ্ধি হয়েছে, জওয়ান বয়সে রক্তের তেজ। হঠাৎ ক্রোধে ফুলে উঠল বনোয়ারি। আজই ওর ধোঁয়ায় আচ্ছন্ন বাসবনের মধ্যে আফসোসের সঙ্গে মনে মনে চেষ্টা করল সেই বনোয়ারি বাঁশপাতার উপর অসাবধানে কেমন করে তার পা পিছলে গিয়েছিল, কিন্তু তবুও তার অপমান, সে তার পরম লজ্জার কথা। বনোয়ারি মাতব্বর কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলে বাবা ঠাকুরকে, ওপরের দিকে চাইলে একবার, তারপর মনে মনে মানত করে বললে ঠাকুরকে, হে ঠাকুর, পুজো দেবার তো কথা হয়েই আছে, আবারও মানত করছি, এর জন্য একটা নতুন পাঠা দেব আমি, তুমি কাহারদের রক্ষা করো। সুচাঁদ প্রশ্ন করলে, কি করছিস তা বল। বনোয়ারি বললে, এর তরে আমি পুজো দেব পিসি, আলাদা পাঠা মানত করছি। কি করছিস, আরও একটা পাঠা? স্থির দৃষ্টিতে বনোয়ারি মুখের দিকে চেয়ে সুচাঁদ প্রশ্নচ্ছলে কথাটার পুনরুক্তি করলে। বনোয়ারি আবার বুঝে বললে, হ্যাঁ, মানত করছি, মানত। মানত? হ্যাঁ, দুটো পাঠা দিয়ে কর্তার পুজো দেব। আঙুল দেখিয়ে সুচাঁদ বলে, দুটো পাঠা দিবি? হ্যাঁ। বেশ বেশ, কিন্তু অনেক কল্যাণ করতেন উনি বাবা, হুনি। কি শীষ। বনোয়ারি বললে, দাহ হবে বাবার বাহনের, কাহারপাড়ার সবাইকে চান করতে হবে, বলে দাও সব, আমি চললাম ডাকতে। সে ছুটল। কোপাইয়ের তীরে চিতা সাজিয়ে দাহ হলো বাবার বাহনের। গোটা কাহারপাড়া চান করে ফিরল। বনোয়ারি প্রণাম করে এলো বাবার থানে। হে বাবা, রক্ষা করো বাবা, পাষণ্ডকে দলন করো বাবা, কাহারদের মালিক, কাহারদের রক্ষা করো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকের উপকথা উপন্যাসের ৪র্থ পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।